নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 50 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 49 পর্যন্ত যেসব সেট নিয়ে আলোচনা করেছি, তো সেগুলো যারা এখনও দেখোনি সেগুলো দেখে নিও। কেননা শুধুমাত্র যে এখানে যে কোশ্চেন আনসার করেই যে ছেড়ে দেওয়া হয়, 50টা কোশ্চেন আনসার করেই ছেড়ে দেওয়া হয় তা না। অপশানের উপর যে বিভিন্ন তথ্য থাকে সেই তথ্যগুলো নিয়ে আলোচনা হয়। ফলে কি হয়, তুমি একই জিনিস বারবার শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমাকে অন্য আর এদিক সেদিক তেমনভাবে কিছু, আমার যদি প্রতিদিন এভরিডে 50টা করে সেট, মানে 50টা যে কোশ্চেনের যে এক একটা করে সেট আমি দিই, সেটা প্রতিদিন অনেক সময় দেওয়া হয় না, 2-1 দিন দেরিতে হয়। তো তোমরা যদি এই সেটটাও ফলো করো, আমাকে এই সেটগুলো ফলো করো, তবে কিন্তু তোমরা জিকে সম্বন্ধে তোমাদের অনেক নলেজ কিন্তু চলে আসবে। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে ফার্স্ট যে কোশ্চেন আজকের, তো সেই সেট নিয়ে আলোচনা করি। দেখো কি আছে ফার্স্ট কোশ্চেন, বলছে মাইক্রোস্ফিয়ার এর আবিষ্কর্তাকে ওপারিন, ফক্স, হেলডেন নাকি হিপোক্রেট? তো রাইট আনসার অপশান নাম্বার বি, ফক্স। মাইক্রোস্ফিয়ারের আবিষ্কর্তা হচ্ছে ফক্স। এর পাশাপাশি এই ওপারিন সম্বন্ধে যে কোশ্চেন, যে তিনি কি আবিষ্কার করেছেন, তো ওপারিন কিন্তু কোসারভেট, হ্যাঁ কোসারভেট বলছি কেন, কোয়াসারভেট এইটা নিয়ে আলোচনা করেছিলেন ওপারিন, বা এর আবিষ্কর্তা হচ্ছে ওপারিন। এবং যদি বলি হেলডেন হচ্ছে গরম যে তরল স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলা হয়, সেটা হচ্ছে হেলডেন। এবং হিপোক্রেট যাকে বলা হয় ঔষধের জনক হচ্ছে হিপোক্রেট। সেরকমভাবে আরও এইখানে আরও অনেক কোশ্চেন আসে, সেগুলো যেমন অ্যারিস্টটল যাকে বলা হয় ফাদার অফ, অ্যারিস্টটলকে কী বলা হয়, ফাদার অফ বোটানি বা প্রাণীবিদ্যার জনক। ওকে, হিপোক্রেটকে কিন্তু যেমন ঔষধের জনকও বলা হয়, সেরকম হিপোক্রেটকে বলা হয় তোমার কি বলা হয়, জুলজি, তাই না, ফাদার অফ জুলজি। তো এইগুলো কিন্তু পাশাপাশি তোমাদের মনে রাখা উচিত। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? মহাবলী, গঙ্গা, কুলু, অনুরাধা নাকি গিন? তো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা। পরবর্তী কোশ্চেন, মতি মসজিদ নিম্নের কোন মুঘল সম্রাট তৈরি করেন? শাহজাহান, হুমায়ুন, ইলতুৎমিশ নাকি সিকান্দার শাহ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ শাহজাহান কিন্তু মতি মসজিদ আবিষ্কার করেন। তিনি এর সাথে সাথে তাজমহল, শাহজাহান, তারপরে তোমার হচ্ছে ময়ূর সিংহাসন, দিল্লির যে লাল কেল্লা, এগুলো সবই শাহজাহান কিন্তু নির্মাণ করেন কি, মানে শাহজাহান আমলে এগুলো নির্মিত হয়। এবং এই সব কারণে শাহজাহানকে কী বলা হয়, প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেওয়া হয়। হুমায়ুন, যদি বলি হুমায়ুন কি নির্মাণ করেন, হুমায়ুনের সময় কি নির্মাণ হয়, তো দিন ই পনাহ প্রাসাদ, এটা কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন নির্মাণ করেন বা তার সময় নির্মিত হয়। আদিনা মসজিদ, সিকান্দার শাহ হচ্ছে আদিনা মসজিদ। যদি বলি ইলতুৎমিশ তোমরা জানো কুতুব মিনার, তাই না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে স্মৃতি, তার উদ্দেশ্যে তৈরি করা হয়। এবং নির্মাণ কার্য শুরু করেন কিন্তু কুতুবউদ্দিন আইবক, এবং নির্মাণ কার্য শেষ করেন সেটা হচ্ছে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশের সময় কুতুব মিনার কিন্তু তৈরি হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম রেল ব্রিজ নিচের কোনটি? বগিবেল ব্রিজ, পাম্বান ব্রিজ, ভেম্বানাদ রেল ব্রিজ নাকি সরাবতী ব্রিজ? তো ভারতের যে দীর্ঘতম রেল ব্রিজ, মনে রেখো বগিবেল ব্রিজ, এটা কিন্তু ভারতের দীর্ঘতম রেল ব্রিজ। আচ্ছা বলো তো, এই যে দীর্ঘতম রেল ব্রিজ, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানিও কোন রাজ্যে এই ভারতের দীর্ঘতম রেল ব্রিজ অবস্থিত। এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লি, বেজিং, ইস্তানবুল নাকি কাবুল? তো দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। পরবর্তী কোশ্চেন, লাইকোপোডিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তো লাইকোপোডিয়াম এক ধরনের উদ্ভিদ গোষ্ঠী, সেটা কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ে? অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা নাকি উপরের কোনোটিই নয়? তো মনে রাখো লাইকোপোডিয়াম এটা কিন্তু টেরিডোফাইটার অন্তর্গত। যেমন এইখানে আরও কোশ্চেন হয়, এই যে অ্যালগি, আমি যে অ্যালগির কথা বলছি, এই অ্যালগি অ্যাকচুয়ালি কি? এটা তো শৈবাল। তো পরীক্ষায় এরকম কোশ্চেনও দিতে পারে যে নিচের কোনটি বা নিচের কোন তথ্যগুলি অ্যালগি সম্বন্ধে সঠিক? তো তোমাকে অ্যালগি, তা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এর সম্বন্ধে যে এদের যে প্রকৃতি, মানে এদের যে শৈবাল জাতীয় উদ্ভিদ কেমন হয়, কোনগুলো, যেমন এককোষী শৈবাল, যেমন ক্লামাইডোমোনাস এককোষী শৈবাল, ভলভক্স, স্পাইরোগাইরা, এগুলো তো এক ধরনের শৈবাল, মানে শৈবাল জাতীয় উদ্ভিদ, বা এটাকে বলা হয় অ্যালগি। তো এদের কী হয়, এরা সমাঙ্গদেহী হয়, মানে অঙ্গে সব অঙ্গ সমান হয়, এবং এদের দেহ, মূল, কাণ্ড, পাতায় বিবিধিত হয় না আলাদাভাবে, এই কারণে এদের বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। মসবর্গ কেমন হয়? মসবর্গ বা ব্রায়োফাইটা, যেমন উদাহরণ হচ্ছে তোমার রিক্সিয়া, যেগুলো হচ্ছে থ্যালাস প্রকৃতি, তারপর হচ্ছে পোগোনেটাম,
তাই না? কাণ্ড ও পত্রযুক্ত যে মস, পোগোনেটাম, তারপরে ফিউনেরিয়া, এগুলো কি মসবর্গ বা ব্রায়োফাইটা। তো এরা কেমন হয়? কাণ্ড পাতা থাকে কিন্তু মূল থাকে না, আবার দেহে মূল কাণ্ড পাতায় আলাদা আলাদা বিভেদিত, যেমন ফার্নবর্গ বা টেরিডোফাইটা, যেমন ড্রায়োপটেরাস বা লাইকোপোডিয়াম, শুষ্নি শাক তোমরা শুনে দেখেছো, তো শুষ্নি এগুলো কি টেরিডোফাইটার অন্তর্গত। তো এইরকমভাবে পরীক্ষা দিতে পারে যে অ্যালগির অন্তর্গত মনে রাখো যে ক্লামাইডোমোনাস, যেটা হচ্ছে এককোষী শৈবাল, তারপর হচ্ছে ভলভক্স, স্পাইরোগারা, এগুলো হচ্ছে অ্যালগির অন্তর্গত। ব্রায়োফাইটা হচ্ছে কি রিকশিয়া, নামটা মনে রাখো, ভীষণ পরীক্ষা আসতে পারে। রিকশিয়া এটা হচ্ছে কি ব্রায়োফাইটা। টেরিডোফাইটা হচ্ছে লাইকোপোডিয়াম, ড্রায়োপটোরিস, এগুলো হচ্ছে টেরিডোফাইটার অন্তর্গত। নেক্সট, কত সালে সাইমন কমিশন ভারতে আসে? দেখো সাইমন কমিশন গঠিত হয়তো 1927, কিন্তু ভারতে আসে কিন্তু 1928 সালে। তো সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন কিন্তু 1928 সালে ভারতে আসে। ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার রিঅ্যাক্টর কোনটি? ধ্রুব, রোহিণী, কোটা নাকি অপ্সরা? তো প্রথম অ্যাটমিক পাওয়ার মনে রাখবে অপ্সরা। অপ্সরা হচ্ছে ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? 35, 30, 32, 25? এগুলো কিন্তু অনেকবার বলেছি যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স, রাজ্যপাল, তারপরে তোমার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, লোকসভার সদস্য, বিধানসভার সদস্য, পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য, এইসব হতে গেলে ন্যূনতম কত বয়স? এগুলো কিন্তু যে কোনো একটা পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে আসবেই। তো তোমরা ঠিক করে এগুলো কিন্তু মনে রাখবে। তো এখন যে এটার যে অ্যান্সার সেটা হচ্ছে তোমার 35। তো রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এগুলো সবই 35 বছর ন্যূনতম হতে হবে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? বৃহত্তম বলেছে রায়পুর, দুর্গাপুর, বোকারো নাকি ভিলাই? তো সবই লৌহ ইস্পাত কেন্দ্র, তার মধ্যে বৃহত্তম হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র, হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই। আচ্ছা ভিলাই না রায়পুর, একটু গণ্ডগোল মনে হচ্ছে, না ভিলাই হবে। তো চলো পরবর্তী কোশ্চেন, মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব। দেখো মহারাষ্ট্রের প্রথম, যেহেতু যে কোনো জিনিস প্রথম যেটা হবে না সেটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? অনুরাধা সিনহা, জয়ন্তী দেশমুখ, অঞ্জলি গার্গী নাকি সুজাতা সৈনিক? তো রাইট আনসার সুজাতা সৈনিক, ইনি কিন্তু মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব, নাম হচ্ছে সুজাতা সৈনিক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদর দপ্তর কোথায়? যে বিভিন্ন ধরনের যে আপদা আসে, মানে ঝড় বৃষ্টি তুফান, কোথাও একটা, যেমন উড়িষ্যায় যে হয়েছিল আমফান হয়েছিল, তো এই যে তোমার যে বা এই আমফান, সে উড়িষ্যায় যাই হোক যেখানে হয়েছিল, তো আমফান যে ঝড় হয়েছিল, এর ফলে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যারা কোথাও কিছু হয়ে গেলে সেখানে যে ম্যানেজ করবে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে। তো এর সদর দপ্তর কোথায়? মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ নাকি বেরেলি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ নিউ দিল্লিতে কিন্তু এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু অবস্থিত। এছাড়াও যদি বলি নিউ দিল্লিতে আর কি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট তো আছেই, নিউ দিল্লিতে আরও আছে তোমার হচ্ছে যেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট, সেটাও নিউ দিল্লিতে আছে হচ্ছে তোমার কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটা এই যে ইনস্টিটিউটটা কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং, এটাও কিন্তু নিউ দিল্লিতে আছে। নিউ দিল্লিতে আরও আছে, যেমন তোমার হচ্ছে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, হ্যাঁ মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, এটাও কিন্তু নিউ দিল্লিতে আছে। যদি বলি মুম্বাইয়ে কী আছে? দেখো মুম্বাইয়ে তোমার আছে হচ্ছে যেটা হচ্ছে পপুলেশন সায়েন্স, তাই না? পপুলেশন সায়েন্স, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্স, এটা কিন্তু মুম্বাইতে আছে। মুম্বাইয়ে আরও আছে, মুম্বাইয়ে অনেক কটা আছে, এগুলো কিন্তু তোমাদের যতবার পড়বে। মুম্বাই যেমন আর একটা মনে পড়েছে, যেটা হচ্ছে ফিশার্স এডুকেশন, তাই না? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশার্স এডুকেশন, এটা হচ্ছে মুম্বাইতে আছে। ওকে, হায়দ্রাবাদে কী আছে? হায়দ্রাবাদে তোমার হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, পুষ্টির যে ইনস্টিটিউট, তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, পুষ্টির যে গবেষণাগার, সেটা হচ্ছে হায়দ্রাবাদে আছে। বেরেলিতে কী আছে? বেরেলিতে খুব আসে, যেটা হচ্ছে ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে ভেটেরিনারি হচ্ছে তোমার গবাদি পশু যে রিসার্চ সেন্টার, তো সেটা আছে তোমার বেরেলিতে। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেন, আল হিলাল পত্রিকার সম্পাদককে? বলছে মৌলানা আবুল কালাম আজাদ, ভিকাজি রুস্তম কামা, এটা একসাথে হবে ভিকাজিটা,
অরবিন্দ ঘোষ নাকি মহাত্মা গান্ধী? তো আল হিলাল এই পত্রিকার সম্পাদককে, এই পত্রিকার সম্পাদক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন, আল হিলাল পত্রিকা। এছাড়াও দেখো এছাড়াও আরও যেসব নাম এইখান থেকে আসে, মহাত্মা গান্ধীর যে বিভিন্ন পত্রিকা বা তিনি যে সম্পাদক ছিলেন, মহাত্মা গান্ধীর হচ্ছে তোমার হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। তারপরে ইয়ং ইন্ডিয়া, নবজীবন, এগুলো কিন্তু সব মহাত্মা গান্ধী। এবং অ্যানি বেসান্ত, কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অরবিন্দ ঘোষ না, অরবিন্দ ঘোষ। তো অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অরবিন্দ ঘোষ মাথায় আসছে না, সরি, বন্দে মাতরম, ঠিক, অরবিন্দ ঘোষই ভুলে গেছি। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কিন্তু ছিলেন অরবিন্দ ঘোষ। আচ্ছা, এইখান থেকেই, হ্যাঁ ঠিক, এবার এই অরবিন্দ ঘোষ আর এই তোমার হচ্ছে ভিকাজি রোস্তম কামাত, তো এই দুটো সহজেই মনে থাকবে। এই দুজনই কিন্তু অ্যাকচুয়ালি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক। কিন্তু তাহলে দুজন কোথায় কোথায় ছিলেন? তো ভিকাজি রুস্তম কামা ইনি কিন্তু বিদেশে, মানে যদি বলা হয় বিদেশে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন, তখন হবে মাদাম ভিকাজি রুস্তম কামা। ক্লিয়ার? আর যদি বলা হয় দেশে বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে, তখন হচ্ছে অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? ট্রিপ্টোফান, ফ্রুক্টোজ, সোডিয়াম টরোকোলেট নাকি লিনোলোইক অ্যাসিড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, লিনোলোইক অ্যাসিড হচ্ছে কিন্তু একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, বাকি কিন্তু অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ওকে, তো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলেছে, তাই লিনোলেনিক অ্যাসিড। পরবর্তী কোশ্চেন, কোন লেখ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ দিতে পারেন? এই লেখগুলো কিন্তু আমি ডিটেলসে এর আগের ভিডিওতে বহুবার আলোচনা করেছি। হেভিয়াস কর্পাসটা কী, ম্যান্ডামাস কী, প্রহিবিশন কী, সার্টিয়ারি কী, আরেকটা আছে, আরেকটা লেখ একটা আছে, যাই হোক। তো এটা যে বলছে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে তার নিজের দায়িত্ব পালন করার আদেশ দিতে পারেন, এটাকে বলা হয় পরমাদেশ বা ম্যান্ডামাস। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। বাকিগুলো কিন্তু এর আগেও বহুবার বলেছি, তো সেগুলো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এগুলো জানতে পারবে। ভারতের চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ, নন্দলাল বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি নন্দলাল চৌধুরী? তো নন্দলাল বসু ভারতের চিত্রশিল্পের জনক বলা হয়। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি রেকর্ড করলেন কে? মেঘনা সিং, পুনম যাদব, স্মৃতি বন্দনা নাকি শেফালি বর্মা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, শেফালি বর্মা কিন্তু মহিলাদের মধ্যে এই প্রথম টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি রেকর্ড করলেন হচ্ছে কে? শেফালি বর্মা। এগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আন্নামালাই, আনাইমুদি, দোদাবেতা নাকি কলসুবাই? তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সবগুলো দক্ষিণ ভারতের, তো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? সেটা হচ্ছে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বীরভূমি কোন ব্যক্তির সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, শক্তিস্থল তোমরা জানো, জগজীবন, শঙ্কর দয়াল শর্মা, এগুলো সবই জানো। তো রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমি। দেখো এর আগে বহুবার এগুলো কিন্তু বলেছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার রিপিট করেই দিই। ইন্দিরা গান্ধী তো বললাম, শক্তিস্থল। যদি বলি জগজীবন রাম, যা কীভাবে মনে রাখতে বলি, দেখো জগ মানে জগৎ, অর্থাৎ জগজীবন রাম ইনি এমন ব্যক্তি জগতার সর্বস্তরের মানুষকে নিয়ে একসাথে চলেন, তো সমতা স্থল। ক্লিয়ার? তো জগজীবন রামের যে তোমার যে সমাধিস্থল সেটা হচ্ছে সমতা স্থল। তারপরে শঙ্কর দয়াল শর্মা কি? উনি সারা জীবন কর্ম করেই গেছেন, তো কর্মভূমি। শঙ্কর দয়াল শর্মা হচ্ছে কর্মভূমি। এরকমভাবে রাজীব গান্ধী যদি বলি, মহাত্মা গান্ধী যদি রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। ক্লিয়ার? চৌধুরী চরণ সিং তো কৃষাণ ঘাট, মোরারজি দেশাই অভয়ঘাট, মোরারজি তিনি ভয় পেতেন না, তো মোরারজি দেশাই অভয়ঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট, প্রথম স্বাধীন ভারতের মহাপুরুষ, মানে এরকমভাবে মনে রাখবে টেকনিক্যালি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি মহান পুরুষ ছিলেন, তো মহাপ্রয়াণ ঘাট। জওহরলাল নেহেরু শান্তি ভবন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু সমাজকে জৈলসীন, চন্দ্রশেখর আজাদ, এগুলো কি একতা স্থল। ওকে, তো যেইভাবে যে টেকনিকের মাধ্যমে মনে রাখো, তো আমার মনে হয় যত প্র্যাকটিস করবে তত ভালো মনে থাকবে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস, ওয়েলেসলি, হেস্টিংস নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, লর্ড ওয়েলেসলি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ভারতের পক্ষীমানব কাকে বলা হয়? সেলিম আলী, CN আন্নাদুরাই, জয়নুল আবেদিন, লতা মঙ্গেশকর? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সেলিম আলীকে কিন্তু ভারতের পক্ষীমানব বলা হয়। যদি বলি CN আন্নাদুরাই, ইনি ছিলেন, এনাকে অ্যাকচুয়ালি বলা হতো আন্না,
হ্যাঁ, আন্না নামে পরিচিত ছিলেন। জয়নুল আবেদিন, তাকে কি বলা হয়? কাশ্মীরের আকবর। কাশ্মীরের আকবর অনেকবার পড়েছো তোমরা। কাশ্মীরের আকবর হচ্ছে জয়নুল আবেদিন। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? যদি বলি ভারতের মেকিয়াভেলি চাণক্য। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার মহাকবি কালিদাস। আর এই যে লতা মঙ্গেশকর, তাকে বলা হয় স্বরকোকিলা। স্বরকোকিলা হচ্ছে লতা মঙ্গেশকর। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু। ওকে, তো এইগুলো কিন্তু তোমাকে সবসময় যখনই আমি এই ব্যাপারগুলো পড়ছি ভারতের পক্ষীমণ্ডল, সঙ্গে সঙ্গে তোমাকে রিভিশন করে নিতে হবে বাকিগুলো মনে মনে। বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন? অরবিন্দ পানাগড়িয়া, ইনি তো আগে ছিলেন। সুমন বেরি, অমিতাভ কান্ত, DVR সুব্রমণ্যম। তো রাইট অ্যান্সার কী হবে? মনে রাখবে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, সুমন বেরি কিন্তু বর্তমানে ভারতের যে বর্তমানে যে নীতি আয়োগ, এবং নীতি আয়োগের আগের নাম কি ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্ল্যানিং কমিশন ছিল, সেটাই 2014 সালে নরেন্দ্র মোদী আসেন, এবং তারপরে 2015 সালে কিন্তু এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। এবং প্ল্যানিং কমিশনও যেমন তোমার যে চেয়ারম্যান ছিলেন যেমন প্রধানমন্ত্রী, সেরকম নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী। ওকে, আর ভাইস চেয়ারম্যান পদে কে আছেন? ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এখন আছেন সুমন বেরি। আর অমিতাভ কান্ত এবং DV সুব্রমণ্যম, এরাও কিন্তু কোনো না কোনো, এই অমিতাভ কান্ত যত সম্ভব ডেপুটি চেয়ারম্যান কিনা। তো এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একটু দেখে রেখো তোমরা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। মধ্যপ্রদেশের নেপানগর কী জন্য বিখ্যাত? টেক্সটাইল, নিউজ প্রিন্ট কাগজ, হুঁশিয়ারি নাকি ভেজিটেবল অয়েল? তো এর আগেও বহুবার এটা করিয়েছি, এগুলো কিন্তু রিভিশন চলছে এখন, কেননা সামনে RPF পরীক্ষা আছে, সামনে বহু পরীক্ষা আছে, তো এইগুলো তোমরা রিভিশন করতে থাকো। এরপরে গ্রুপ ডির জন্য আমি স্পেশালি নিয়ে আসবো। গ্রুপ ডির আগে যে পুরনো যে গ্রুপ ডির যেসব পরীক্ষাগুলো হয়েছে, সেই সব যে কোশ্চেন, আমি সেই সব কোশ্চেন নিয়েই আলোচনা করব। মানে প্রিভিয়াস যে গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছে, সেই গ্রুপ ডির পরীক্ষায় যেসব জিকে এসছে, সেই জিকের যেসব অপশান আছে, সেই অপশানের উপর কিন্তু আমি আলোচনা করব, যাতে তোমাদের কোনো কিছু হাতছাড়া না যায়। ক্লিয়ার? তো সেইগুলো নিয়ে আসবো আস্তে আস্তে, ওটা গ্রুপ ডির জন্য স্পেশাল ক্লাস হবে। তো নিউজ প্রিন্টের জন্য কিন্তু নেপানগর বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, আলফা শাকে কোন ভিটামিন থাকে? ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি? তো আলফা শাকে কিন্তু ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে পাওয়া যায় কোন শাকে? মানে এটা দেয় যে নিম্নলিখিত কোনটিতে ভিটামিন কে পাওয়া যায়? তো মনে রাখবে আলফা শাকে কিন্তু ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন সম্বন্ধে এর আগে বহুবার বলেছি, ভিটামিনের একটা ছোট্ট একটা ভিডিওতে ভিটামিন নিয়ে বহুত আলোচনা করেছি, প্রায় 5 মিনিট ভিটামিন নিয়েই বলেছি। তো ভিটামিন নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আগে ভিডিওগুলো সার্চ করো, তোমরা সন্তু একাডেমি তোমরা সার্চ করো। ওকে, তোমরা দেখবে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ফল, ফুল, শাকসবজি প্রভৃতির চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? হিস্টোলজি, হাইড্রোলজি, হাইড্রোগ্রাফি নাকি হর্টিকালচার? তো ফল, ফুল, শাকসবজি, এই যে চাষবাস, এগুলোকে বলা হয়, বা এই সমস্ত জিনিস নিয়ে যে আলোচনা বা বিদ্যা, চাষবাস সংক্রান্ত যে বিদ্যা, তাকে বলা হয় হর্টিকালচার। নেক্সট, কত সালে ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? 1906, 1911, 1905 নাকি 1901? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ 1906 সালে কিন্তু এই ঢাকায় কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এবং যার নেতৃত্বে ছিলেন আগা খান। এবং এর সাথেই একটু মনে রেখো যে তোমার বঙ্গভঙ্গ যে আন্দোলনটা শুরু হয়, সেটা শুরু হয় কত? 1905 সালে। 1905 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, এবং 1905 সালেই তো শুরু হয়, ঠিক 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। 1906 সালে, মানে পরপর ঘটনাগুলো মনে রাখবে, দেখবে জিনিসগুলো মনে থাকবে। 6 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, এবং 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়। এবার কোশ্চেন আসে, যদি বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন তোমার ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন, মনে রাখবে, লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন শুরুর সময় তিনি ভাইসরয় ছিলেন। এবার পরীক্ষায় দেয় যে কার সময় বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল? তখন কিন্তু ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, এবং রদ হয় কত সালে? 1911 সালে। 1911 সালে, এবং ওই সময় কিন্তু মনে রাখবে 1911 সালেই কি হয়েছিল? পঞ্চম জর্জ ও রানী মেরির আগমন হয়েছিল দিল্লির দরবারে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এবং ওই সালেই 1911 সালেই কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে। এবং এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি যে 1911 সালেই কিন্তু তোমার রাসবিহারী বসু আর যে তোমার ওই বোমা ছুঁড়েছিলেন, যে রাসবিহারী বসুর তত্ত্বাবধানে বসন্ত বিশ্বাস চাঁদনি চকে যে বোমা মেরেছিলেন, সেটাও কিন্তু সেই 1911 সালে। তো সাল যখনই পড়বে তখনই সেই সালে কী সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেগুলো একবার নিজের মতো করে নিজেরা সেগুলো আওড়াতে থাকবে, তাহলে কি জিনিসগুলো মনে থাকবে। নিম্নের কোন দেশ তাদের নতুন নোটে হলোগ্রাফিক প্রযুক্তি চালু করলো? সৌদি আরব,
সৌদি আরব নাকি নরওয়ে, চীন নাকি জাপান? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, জাপান দেশ কিন্তু তাদের নতুন নোটে হলোগ্রাফিক প্রযুক্তি কিন্তু চালু করলো। ফ্লাড অপারেশনটি নিচের কোনটির সঙ্গে জড়িত? ভুটানের জঙ্গি মুক্তি, কলকাতায় হকার উচ্ছেদ নাকি ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি নাকি উপরের কোনোটিই নয়? তো এটি কিন্তু ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু এই ফ্লাড অপারেশনটি চালু করেছিল। দেখো কলকাতায় হকার উচ্ছেদ মমতা ব্যানার্জিও চেষ্টা করছেন, কিন্তু কতটা ফলপ্রসূ হবে যাই হোক দেখা যাক। তো সানশাইন মনে রাখবে, যখন বামফ্রন্টের আমল ছিল তখন কিন্তু সানশাইন বলে, সানশাইনই তো, কেননা ব্ল্যাকবোর্ড তো সানশাইন, ঠিকই সানশাইন বলে একটা অপারেশন চালু করেছিল কলকাতায় হকার উচ্ছেদ। তো সেটা সেইভাবে কার্যকর হয়ে উঠতে পারেনি আর। তো রিসেন্ট দেখা যাক কী হয়। তো চলো, তো আর ভুটানের জঙ্গি মুক্তি এটার একটা নাম আছে, সেটা দেখে নেবে তোমরা, ওকে, বা এটা তোমরা কমেন্টে জানাতেও পারো কেউ একজন। পরবর্তী কোশ্চেন, সরকারি সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল? 93, 92, 86, 74? দেখো 73 এবং 74 এই দুটো, দেখো 92তম সংশোধনীর মাধ্যমে তোমরা জানো যে ভাষা করা হয়েছিল, 92তম সংশোধনীর মাধ্যমে যে ভাষাকে ইনক্লুড করা হয়েছিল। 86তম সংশোধনীর মাধ্যমে কী হয়েছিল? সেই মৌলিক যে দায়িত্ব 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার, মৌলিক কর্তব্য, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যুক্ত করা হয়েছিল, এবং তারপরে সর্বশিক্ষা অভিযান যে ব্যাপারটা সেটা চালু করা হয়। আর 93তম সংশোধনীর মাধ্যমেই কিন্তু এই ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ ইজ আ রাইট অ্যান্সার। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখো, রঙিন প্লাস্টিককে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টিড, মানে এগুলো প্লাস্ট বলতে পারো বা প্লাস্টিড বলতে পারো, যাই হোক, অ্যামাইলোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, অ্যালায়োপ্লাস্টিক নাকি ক্রোমোপ্লাস্টিড? তো রঙিন প্লাস্টিড যার তাকে বলা হয় কিন্তু ক্রোমোপ্লাস্টিড। এবং যদি বলা হয় ক্লোরোপ্লাস্ট তাহলে কোনটা? তো সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড, আর বর্ণহীন প্লাস্টিড মনে রাখবে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়। পরবর্তী কোশ্চেন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? তো গুজরাট, রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, রাজস্থানে কিন্তু এই ঘানা পাখিরালয় অবস্থিত। এবং রাজস্থানে মনে রাখবে একটি বিখ্যাত মেলা হয় যেটা হচ্ছে পুষ্কর মেলা, এবং পুষ্কর হ্রদ যদি কোথায়? তো পুষ্কর হ্রদও কিন্তু রাজস্থানে অবস্থিত। ওকে, গুজরাটে যেমন গির অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাট। তো যখনই যেটা পাবে সেটার পোস্টমর্টম নিজে নিজেই করার চেষ্টা করবে। ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব কে ছিলেন? রীতা ফারিয়া, সুস্মিতা সেন, রেজিনা গুহ নাকি লক্ষ্মী এন মেনন? তো আশা করি সকলেই জানো লক্ষ্মী এন মেনন, কেননা রীতা ফারিয়া আর সুস্মিতা সেন এরা আলাদা জগতের, মানে একজন সুস্মিতা সেন ছিলেন মিস ইউনিভার্স প্রথম, এবং রীতা ফারিয়া হচ্ছে মিস ওয়ার্ল্ড। ওকে, তো আর রেজিনা গুহ তিনি ছিলেন ভারতের প্রথম আইনজীবী, ঠিক, ভারতের প্রথম মহিলা আইনজীবী হচ্ছেন এই রেজিনা গুহ। ওকে, আর মিস ইউনিভার্স বললাম সুস্মিতা সেন, মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, আর বিদেশ সচিব, ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব ছিলেন হচ্ছে লক্ষ্মী এন মেনন। এই টাইপের কোশ্চেন কিন্তু দেখো ইয়েতে দিয়েছিল, এই টাইপের কোশ্চেন কিন্তু এরপরে আরে বিহারে যে পরীক্ষাটা হচ্ছে না সেখানে যে জিকেতে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো বেশি দিচ্ছে, আমি সেগুলো দেখেছি, তো দেখেই বলছি যে যেমন একবার বিহারের টেটে যে আগের এই যে রিসেন্ট হয়ে গেল সেখানে একটা কোশ্চেন দিয়েছিল যে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা, হ্যাঁ, বাচেন্দ্রী পাল, তোমরা জানো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়। ভারতের বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, মধ্যপ্রদেশ হচ্ছে কিন্তু রসুন উৎপাদনকারী, মানে বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়? তো অধিবেশন থেকে কোশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলওয়ে পরীক্ষায় তো অধিবেশন থেকে কোশ্চেন থাকে তো থাকেই। কিরম টাইপের? কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গৃহীত হয়েছিল? কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল? কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থী এই দুই দল প্রথমে বিভক্ত হয়, আবার কোন অধিবেশনে এক হয়ে যায়? কোন অধিবেশনে পুনা চুক্তি হয়েছিল? তো এই টাইপের কোশ্চেন কিন্তু এই অধিবেশন থেকে, বা জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা কে ছিলেন, কে প্রতিষ্ঠা করেছেন? তোমরা জানো এও হিউম, হ্যাঁ, প্রথম যে সভাপতি ছিলেন কে,
কোন অধিবেশনে মহাত্মা গান্ধীজি সভাপতি ছিলেন, কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছিলেন। তো এই টাইপের বহু কোশ্চেন এইখান থেকে কিন্তু হয়ে থাকে এবং এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমি যে এই এতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে করিনি, কিন্তু এই প্রত্যেকটা যতগুলো কোশ্চেন বললাম এই এতগুলো ভিডিও তুমি পড়লে কোনো না কোনো ভিডিওর মধ্যে তুমি এই এক একটা করে পেয়ে যাবে। তো এই কারণে বলি তুমি যদি আমার জিকেগুলো শুধু প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের জিকে প্র্যাকটিস অটোমেটিক হয়ে যাবে। তো এইখানে কি বলেছে, মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল কোন অধিবেশনে? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো মনে রাখবে করাচি অধিবেশনে। এই অধিবেশন কত সালে হয়েছিল এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? তো করাচি অধিবেশনে কিন্তু এই মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। ভীমা কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নাকি নর্মদা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, কৃষ্ণার উপনদী কিন্তু এই ভীমা। কৃষ্ণা, আচ্ছা যদি বলি কৃষ্ণা উৎপত্তিস্থল কোথায়, তো মনে রাখবে মহাবালেশ্বর। মহাবালেশ্বরের পর্বত থেকে কিন্তু এই কৃষ্ণা নদীর উৎপত্তি এবং সেটা পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। শুধু ভীমা না, ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি, কয়না এগুলো সবই কিন্তু কৃষ্ণার উপনদী। যত শুনবে তত মনে থাকবে। যদি বলি গোদাবরী, গোদাবরীর একটা উপনদী যেটা খুব পরীক্ষায় দেয়, যেটা হচ্ছে কিছু কিছু নাম বলছি এগুলো খুব দেয়, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, হ্যাঁ, প্রাণহিতা, এগুলো কিন্তু গোদাবরীর উপনদী। পরবর্তী কোশ্চেন, ভারতের মশলার বাগান কাকে বলা হয়? আশা করি সবাই পারবে। দিল্লি, কেরল, মেঘালয়, মাদুরাই। তো কেরলকে কিন্তু ভারতের মশলার বাগান বলা হয়। দিল্লিকে এইমাত্র বললাম এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। মাদুরাইকে বলা হয় কি? মাদুরাইকে বলা হয় হচ্ছে তোমার উৎসবের শহর বা মন্দিরের শহর, যাকে বলা হয় মাদুরাই। ওকে, এবং কেরলকে কিন্তু ভগবানের নিজের দেশও বলা হয়, এটাও মাথায় রেখো। শুধু মশলার বাগানই না, কেরলকে বলা হয় ভগবানের নিজের দেশ। ওকে, তারপরে সেরকম আরও আছে। মেঘালয় যদি বলি, মেঘালয় বলা হয় মেঘের আবাস। তাহলে হিমালয়ের রানী কাকে বলা হয়? ও হ্যাঁ, হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে, আর মেঘালয়কে বলা হয় মেঘের আভাস। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, চলমান বরফের স্তূপকে কী বলা হয়? চলমান বরফের স্তূপকে কী বলা হয়? দেখো, চলমান বালিয়াড়ি হতে তো বারখান, আগের কোনো ভিডিওতে আমি বলেছি। আর চলমান বরফের স্তূপকে কী বলা হয়? মনে রাখবে হিমশৈল। হিমশৈল বলা হয় কিন্তু চলমান বরফের স্তূপ, হিমবাহ না। হ্যাঁ, কেউ তোমরা হিমবাহ করে দিও না। আচ্ছা, হিমশৈল হবে না, সরি, হিমশৈল তো যে মানে বরফের উপর যে যে পর্বত সেটাকে বলা হয় হিমশৈল, সরি, হিমবাহই হবে। কেননা হিম যে বাহিত হয় এটাকেই বলা হয় চলমান বরফের স্তূপ, তো এটা হবে হিমবাহ। হিমবাহ ইজ দ্য রাইট অ্যান্সার, চলমান বরফের স্তূপ। চলো, নিম্নলিখিত কোন কলায় ভিত্তিপর্দা দেখা যায়? স্নায়ুকলা, অস্থিকলা, পেশিকলা নাকি আবরণী কলা? তো ভিত্তিপর্দা দেখা যায় কোন কলায়? তো মনে রাখবে অপশান ডি, আবরণী কলায় কিন্তু ভিত্তিপর্দা দেখা যায়। এবং এর সাথে সাথে আর দুই একটা জিনিস তোমরা মনে রেখো, এই যে স্নায়ুকলা বলছি না, স্নায়ুকলা কিন্তু আমাদের মস্তিষ্কে পাওয়া যায়, এটা মাথায় রেখো। এবং র্যানভিয়ারের পর্ব, কি বললাম? র্যানভিয়ারের পর্ব। কেন র্যানভিয়ারের পর্ব? র্যানভিয়ারের পর্ব তোমরা কোথায় পড়েছো? অ্যাক্সন ডেনড্রন। তাহলে অ্যাক্সন ডেনড্রন, ওইখানে যদি স্নায়ুকলা যদি মস্তিষ্কে পাওয়া যায় তাহলে ওইখানেই অ্যাক্সন ডেনড্রনের জায়গাটা, তার মানে র্যানভিয়ারের পর্বও পাওয়া যায় কিন্তু এই স্নায়ুকলা। ক্লিয়ার? অস্থিকলা কোনটা? যেটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, এটা দেয় পরীক্ষা অনেক সময়। হ্যাভার্সিয়ান নালী কোথায়, কোন কলায় দেখতে পাওয়া যায়? নামটা একটু লিখেই দিচ্ছি, হ্যাভার্সিয়ান নালী। তো হ্যাভার্সিয়ান নালী কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অস্থিকলা। পেশিকলায় দেখা যায় হচ্ছে ইন্টারকালেক্টেড ডিস্ক দেখা যায় পেশিকলায়। চলো পরবর্তী কোশ্চেন, কত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 1959, 1972, 1976 নাকি 1978? তো সিমলা চুক্তি এটি স্বাক্ষরিত হয় কিন্তু 1972, 1972তে কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। আচ্ছা, কেউ একটু কমেন্টে আমাকে জানিও সিমলা চুক্তি অ্যাকচুয়ালি কী, চুক্তিটা কী, এটা কমেন্টে আমাকে জানিও। ওকে, আর 1976-এ কী হয়েছিল? তোমরা সকলেই জানো 1976-এ ইন্দিরা গান্ধীর আমলে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু 42তম সংবিধান সংশোধন করা হয় এবং তার মাধ্যমে যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই ব্যাপারটা কিন্তু যোগ করা হয় 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং তখনও কিন্তু সেই সংবিধানের মাধ্যমে কিন্তু আবার সেই মৌলিক কর্তব্য এটাও কিন্তু যোগ করা হয়েছিল।
ক্লিয়ার। আর 1978-এ কী হয়েছিল, 1978 এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর জন্য যখনই পাই তখনই বলার চেষ্টা করি। 1978-এ কী হয়েছিল, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, যেটা আগে ছিল সম্পত্তির অধিকারটা 31 আর্টিকেলে। দেখো 1978-এর আগে সম্পত্তির অধিকার কিন্তু একটা মৌলিক অধিকার ছিল, যেটা 31 আর্টিকেলে ছিল, কিন্তু সেটা বর্তমানে একটা লিগ্যাল আইনি অধিকার হয়ে গেছে, যেটা আছে এখন 300A আর্টিকেলে। 300A আর্টিকেলে কিন্তু সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার। ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন। আর এই সম্পত্তির অধিকারটা আইনি অধিকার করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 44তম সংবিধান সংশোধনী, 44 অ্যামেন্ডমেন্ট। নেক্সট, নিম্নে কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন মদন লাল ধিংরা? আলিপুর বোমা ষড়যন্ত্র, কিংসফোর্ড হত্যার ষড়যন্ত্র, কার্জন উইলিং হত্যাকাণ্ড নাকি লাহোর ষড়যন্ত্র? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, কার্জন উইলিং হত্যাকাণ্ডের এর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মদনলাল ধিংরা, অর্থাৎ তিনিই কিন্তু মেইন নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বেই কিন্তু তোমার কার্জন উইলিং বা উইলি হত্যাকাণ্ডটা হয়। এর আগে যেমন আলিপুর বোমা ষড়যন্ত্র, এটা কোথায় হয়েছিল মনে রেখো, এটা কিন্তু কলকাতায় হয়েছিল। তো কলকাতায় কিন্তু এই আলিপুর বোমা ষড়যন্ত্র যে হয়েছিল, এবং তার নেতৃত্বে কে ছিলেন, আলিপুর বোমা ষড়যন্ত্রের নেতৃত্বে খুব আসে অরবিন্দ ঘোষ, যিনি হচ্ছেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক, এবং তিনি দেশে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক অরবিন্দ ঘোষ, ইনিই কিন্তু অ্যাকচুয়ালি আলিপুর বোমা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। কিংফোর্ড হত্যার ষড়যন্ত্র, সেখানে কে ছিলেন, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, এই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু সেখানে কিংসফোর্ড তো ছিলেন না, তখন সেখানে তার ওয়াইফ, যতটা জানি তার ওয়াইফ এবং তার মেয়ে ছিলেন, তো এই কারণে কিন্তু তাকে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এই কারণে। তো যাই হোক, সেই ষড়যন্ত্রে অর্থাৎ কিংসফোর্ড যে হত্যার ষড়যন্ত্র, তো সেইখানে কে ছিলেন, সেইখানে যে তোমার নেতৃত্বে ছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ক্লিয়ার। আচ্ছা, আর লাহোর ষড়যন্ত্র কি? লাহোর ষড়যন্ত্র অ্যাকচুয়ালি লাহোর ষড়যন্ত্রের এখানে কে ছিলেন, আচ্ছা লাহোর ষড়যন্ত্রের নেতৃত্বে কে ছিলেন এটা তোমরা কমেন্টে জানিও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। যথাসম্ভব রাসবিহারী বসু, তবুও তোমরা, কেননা গদর বিপ্লবে তিনি ছিলেন, তখনই লাহোর ষড়যন্ত্র ব্যাপারটা, যাই হোক তোমরা একটু কমেন্টে জানিও, হ্যাঁ, রাসবিহারী বসু কিনা। দেখো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটির উদ্দেশ্যে সাক্সেনা কমিটি এটা গঠিত হয়েছিল? গ্রামাঞ্চলে দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের চিহ্নিতকরণ, নাকি তোমার সংগঠিত জীবিকার উন্নয়ন ও কাজের ব্যবস্থা? আচ্ছা, এইখানে অপশানটা একটু ডিস্টার্ব আছে, এটা যাই হোক, এটা কিছু একটা ডিস্টার্ব আছে। হ্যান্ডলুম সেক্টরের উন্নয়ন, নাকি মুসলিম সম্প্রদায়ের সামাজিক আর্থিক ও শিক্ষাগত অবস্থার জন্যই কিন্তু এই সাক্সেনা কমিটি গঠিত হয়েছিল। তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ গ্রামাঞ্চলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের চিহ্নিতকরণেই এই সাক্সেনা কমিটি কিন্তু গঠিত হয়েছিল। এরকম আরও বিভিন্ন কমিটি আছে, তোমাদের বহুবার পড়েছি, কেলকার কমিটি, যেটা হচ্ছে কর ব্যবস্থা, তারপরে 4 স্তর বিশিষ্ট যে ব্যাংকিং ব্যবস্থা, সেখানে একটা কমিটি ছিল, তারপরে শিবরমন কমিটি, নাবার্ড গঠনের ক্ষেত্রে শিবরমন কমিটি হয়েছিল। ওকে, তো এইগুলো কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। কোন দেশের সরকারি নথির নাম ইয়েলো বুক? ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস। দেখো এই বুক নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি বহুবার। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ফ্রান্সের কিন্তু সরকারি নথি হচ্ছে ইয়েলো বুক। ঠিক সেরকমভাবেই নেদারল্যান্ডস কিন্তু সরকারি নথি যে পর্যালোচনা করে সেটা হচ্ছে নেদারল্যান্ডস হচ্ছে অরেঞ্জ বুক নেদারল্যান্ডস। পর্তুগাল যেমন হোয়াইট বুক, পর্তুগাল, জার্মানি, চীন এগুলো হচ্ছে হোয়াইট বুক, এবং বেলজিয়াম হচ্ছে গ্রে বুক। তো ফ্রান্স ইয়েলো, বেলজিয়াম গ্রে, পর্তুগাল হোয়াইট এবং নেদারল্যান্ডস হচ্ছে কি অরেঞ্জ বুক, কমলা বুক। চলো পরবর্তী কোশ্চেন, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? দেবনাগরী, ব্রাহ্মী, গুরুমুখী নাকি হায়ারোগ্লিফিক? তো রাইট অ্যান্সার অশোকের শিলালেখ কিন্তু ব্রাহ্মী লিপিতে কিন্তু লেখা হয়েছিল অশোকের শিলালেখ। এবং অশোক সম্বন্ধে এর আগে বহুবার বলেছি, তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, বা তোমরা অনেকে এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? বুধ, শনি, মঙ্গল নাকি শুক্র? তো শুক্রকে কিন্তু বলা হয় পৃথিবীর যমজ গ্রহ, এবং একে সন্ধ্যাতারাও বলা হয়, তাই না? শুক্র গ্রহকে সন্ধ্যাতারা। বিদেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি লোকসভার অধ্যক্ষ দ্বারা? এই যে বিদেশে যে যেমন বাংলাদেশে এখন তো জানো, বাংলাদেশে এখন অচল অবস্থা একটা সৃষ্টি হয়ে গেছে, তো এইখানে বাংলাদেশে কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রদূত আছে। তো এই যে রাষ্ট্রদূত নিযুক্ত করেন, এটা কার দ্বারা ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়? তো রাষ্ট্রপতি দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রদূত বিভিন্ন দেশের
নিযুক্ত হয়। নিচের কোনটি প্রত্যক্ষ কর? প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট যে করটা আমরা দিই সরকারকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। তো ব্যাংকিং ক্যাশ ট্রানজাকশন কর, তো এটা তো অবশ্যই এটা প্রত্যক্ষ কর। ব্যাংকিং ক্যাশ ট্রানজাকশন কর প্রত্যক্ষ কর, কিন্তু আবগারি শুল্ক, পরিষেবা কর, বিদ্যুৎ কর এগুলো কিন্তু পরোক্ষ কর। এগুলো পরোক্ষভাবে আমরা কিন্তু সরকারকে ট্যাক্স দিই। মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? প্লীহা, যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয়। তো সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। বাকি পাকস্থলী, অগ্ন্যাশয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে, সেগুলো কিন্তু তোমরা একটু নিজেরাই আউড়িয়ে নাও, কারণ একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হবে। তো ভিডিওটাকে আমি শর্টের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম কী করে বিভিন্ন তথ্য দেওয়া যায় সেটারই আমাদের সবসময় প্রয়াস থাকে। কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়? 20 মার্চ, 8ই মার্চ। তো 8ই মার্চ তোমরা জানো 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস। 21শে মার্চ বিশ্ব জল, 22শে মার্চ তো বিশ্ব জল দিবস। আর 21শে মার্চ হচ্ছে এই মুহূর্তে 21শে মার্চে মনে হয় অনেক কটা জিনিস আছে। হ্যাঁ ঠিক, একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস, এটাও কিন্তু 21শে মার্চ। তারপরে আরও আছে 21শে মার্চ, ওকে। তো 22শে মার্চ তো জল দিবস বললাম। আর 23শে মার্চ তোমরা জানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু বলে দিচ্ছি। 23শে মার্চ হচ্ছে তোমার বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ হচ্ছে যক্ষ্মা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস। এবং 20 মার্চ, যেটা 20 মার্চ হচ্ছে তোমার সুখী দিবস, তাই না? তোমার আন্তর্জাতিক নারী দিবস তো 8ই মার্চ, আর আন্তর্জাতিক 20 মার্চ হচ্ছে আন্তর্জাতিক সুখী দিবস, মানে খুশি দিবস, এটাই বলতে চাইছি, খুশি দিবস, ওকে। চল পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ নাকি সামবেদ? সামবেদ তো সামগান নিয়ে আলোচনা করে, সামগান যেটা। তাহলে ঋগ্বেদ আলাদা। ঋগ্বেদে যদি পরীক্ষা আসে যে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় কোন বেদ থেকে, তো ঋগ্বেদ থেকে কিন্তু গায়ত্রী মন্ত্র। তাহলে যজুর্বেদ কিন্তু অ্যাকচুয়ালি এই ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে, ওকে, যজুর্বেদ। অথর্ববেদ কোনটা? অথর্ববেদ তোমার যেটা হচ্ছে তোমার হচ্ছে কী বলবো, যে বিভিন্ন পূজাপাঠ, তো সামগান, পূজাপাঠের যে সামগান সেটা সামবেদে বলা হয়। অথর্ববেদ হচ্ছে শল্য চিকিৎসা, মানে এই সব যেসব জিনিস আছে সেগুলো হচ্ছে অথর্ববেদে বলা হয়। পরবর্তী কোশ্চেন। লুসাই হিলস কোন রাজ্যের পূর্ব নাম? অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর নাকি মিজোরাম? তো লুসাই হিলস এটা কোন রাজ্যের পূর্ব নাম? মনে রাখবে অপশান নাম্বার ডি, মিজোরামের আগের নাম হচ্ছে লুসাই হিলস। এগুলো কিছু গুরুত্বপূর্ণ আছে যেগুলো পরীক্ষায় আসে, যে দিল্লির আগের নাম কি, এই সব টাইপের, পশ্চিমবঙ্গের আগের নাম বা বাংলার আগের নাম কী ছিল, গৌরবঙ্গ। তো এই টাইপের কয়েকটা জিনিস কিন্তু তোমরা একটু মনে রেখো। এগুলো এখন খুব একটা দেয় না, কিন্তু যদি দিয়ে দেয়, এই কারণে আমি তোমাদের সব কিছু নিয়েই একটু টুকটাক আপডেট দিয়ে রাখি, ওকে। তো যাই হোক, আজকে আমাদের এই যে 50 যে জিকে সেট, 50 নম্বর জিকে সেট কমপ্লিট হলো। তো এর আগের ভিডিওগুলো যেগুলো দিয়েছি তোমরা সকলে দেখো, যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এই চ্যানেলেই কিন্তু, এই চ্যানেলের নামেই তোমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে কিন্তু আমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো। পিডিএফ দেখে নিয়ে তোমরা আগে কোশ্চেন আনসার করে নিতে পারো, পরে আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখতে পারো তোমাদের অবস্থানটা কোথায় এখন বর্তমানে, তো পরীক্ষার জন্য কতটা প্রিপারেশনে আছো, তাহলে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। তো পিডিএফ আমি সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো, ওকে।